মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার একাদশাধিকশতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম পাণ্ডবেরা উপযুক্ত সুযোগ পেয়ে তাদের পুড়িয়ে মারার জন্য তৈরি বাড়িতে নিজেরাই আগুন লাগিয়ে সুড়ঙ্গ দিয়ে পালিয়েছেন। পুরবাসীরা এসে দেখেছেন যে পুরোচন নিজেই আগুনে পুড়ে মরেছে এবং ছাই সরিয়ে তাঁরা এদিক ওদিক পড়ে থাকা এক নারী এবং তার 5 পুত্রের দগ্ধ দেহ পেয়েছেন। বিদুরের পাঠানো খনক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ছাই এবং মাটি দিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করে দিয়েছে। বারণাবতের পুরবাসীদের সম্পূর্ণ রাগ ধৃতরাষ্ট্রের ওপর গিয়ে পড়েছে। তো ওদিকে জননী কুন্তিকে নিয়ে 4 ভাই পাণ্ডব সুড়ঙ্গ পথে চলতে লাগলেন। তাদের সঙ্গে পরে এসে যোগ দিলেন ভীম। তার হাতে সেই আগুন দেওয়া মশালটি তখনও ধরা আছে। গভীর রাত্রিতে অন্ধকার সুড়ঙ্গের পথ দেখিয়ে ভীমই নিয়ে চললেন সবাইকে। সুড়ঙ্গের পথ বহু দূর পর্যন্ত বিস্তৃত ছিল। বিদুরের খনক এমনভাবেই সুড়ঙ্গটি কেটেছে যাতে যতুগৃহ থেকে তা খুব দূরেও না হয়, আবার সেদিকটায় লোকালয়ও না থাকে। যতুগৃহের উল্টো দিকে সুড়ঙ্গের যে মুখটি খনক তৈরি করে রেখেছিল সেটি একটি বনের ভিতরে পড়ে। মানুষজন সেখানে যায় না, তাই খনন করার সময় কেউ তাকে দেখতেও পায়নি। পাণ্ডবরাও নিশ্চয়ই তাই চাইবেন, যাতে পালানোর সময় কেউ তাদের দেখতে না পায়। পাণ্ডবরা সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে বনের মধ্যে এসে পৌঁছলেন। তখন রাত্রির 3য় প্রহর প্রায় শেষ। চারদিকে অন্ধকার। রাত্রির নক্ষত্র দেখে দিক নির্ণয় করতে হয়। সারা রাত ঘুম নেই, তার মধ্যে 100 রকম ভয়। সকলের অলক্ষিতে আগুন দিয়ে পুরোচনের ঘরে আগুন দিয়ে নিমেষের মধ্যে পালাতে হবে, কম টেনশনের ব্যাপার নয়। অনিদ্রা, ভয় এবং পরিশ্রমে পাণ্ডবদের শরীর তখন ভেঙে আসছে। জননী কুন্তি আর পারছেন না, অথচ এই সুড়ঙ্গ পথ থেকে বেরিয়ে বনের মধ্যে উত্তাল হাওয়ায় ঘুমিয়ে পড়বার উপায় নেই। বারণাবতের সীমান্ত অতিক্রম করে তাদের সবাইকে পালিয়ে যেতে হবে অন্যত্র। রাত ভোর হলেই দুর্যোধনের চরেরা চারদিকে খুঁজে দেখবে পাণ্ডবদের। যদিও 6টি প্রাণী যতুগৃহের মধ্যে দগ্ধ হয়ে পড়ে থাকার ফলে দুর্যোধনের চরেরা যথেষ্ট বিপ্রলব্ধ হবে, তবু রাজনীতিতে শত্রুপক্ষকে কোনো বিশ্বাস নেই, বিশেষত দুর্যোধনের মতো শত্রু, যিনি অনবরত পাণ্ডবদের ছিদ্র খুঁজে বেড়াচ্ছেন। অতএব এই অন্ধকার বনচ্ছায় বিশ্রাম নেবার উপায় নেই পাণ্ডবদের। রাত জাগা নক্ষত্রলোক পাণ্ডবদের পথ নির্দেশ করল। অবশ্য এতদিন ধরে মৃগয়ার ছলে ঘুরে বেড়াবার সময়ই তাঁরা যথেষ্ট পথ চিনে রেখেছিলেন। এখন এই উদার নীল আকাশের নক্ষত্র স্থিতি দেখে পাণ্ডবরা বুঝতে পারলেন তাদের কোন দিকে যেতে হবে। কারণ অদূরেই গঙ্গা, গঙ্গার ওপারেই পাঞ্চাল দেশের সীমানা। আগে থেকেই তাঁরা ঠিক করে রেখেছিলেন যেভাবেই হোক রাত ভোর হবার আগে গঙ্গা পার হয়ে যেতে হবে। গঙ্গা পার হওয়ার পরিকল্পনাটা ঠিকই আছে, কিন্তু জননী কুন্তির পা আর চলছে না। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেবের অবস্থাও তথৈবচ। একমাত্র ভীম, অসাধারণ বল তাঁর, অফুরন্ত তাঁর প্রাণশক্তি। জননী কুন্তিকে তিনি পাঁজা কোলা করে তুলে নিলেন। নকুল, সহদেব 2টি ছোট ভাইকে তুলে নিলেন কোলে। মহাভারতের কবি লিখেছেন, ভীম একই সময় মাকে কাঁধে, নকুল সহদেবকে কোলে আর যুধিষ্ঠির অর্জুনকে হাতে তুলে নিয়ে মহাবেগে গমন করতে লাগলেন। গঙ্গার তীরে এসে পৌঁছে জলের গভীরতা দেখতে লাগলেন সকলে। ভোর হবার আগেই এই নদী পার হয়ে যেতে হবে, তবেই মুক্তি। এদিকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তি গঙ্গার তীরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। সে যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে। এতক্ষণ ধরে পাণ্ডব ভাইদের জলতুম্বির কেরামতি দেখে সে বুঝল রাত্রির 4র্থ প্রহরারম্ভে বিনা প্রয়োজনে কেউ এভাবে জলে ডুবে ডুবে জলের গভীরতা পরিমাপ করে না। বুঝল এঁরা জীবন বাঁচাতে গঙ্গার পরপারে যেতে চান, এবং আরও বুঝল এঁরাই পাণ্ডব ভাই এবং জননী কুন্তি তাঁদের সঙ্গে আছেন। গঙ্গার তীর থেকে সে অজ্ঞাত পরিচয় ব্যক্তি সুউচ্চ কণ্ঠে বলল, আগুন ছোট শুকনো বনে প্রথমে লেগে তারপর বড় বনে গিয়ে লাগে, কিন্তু সেইখানে গর্ত করে যে ইঁদুরটি থাকে আগুন তাকে কিছুই করতে পারে না। ইঁদুরের মতো আত্মরক্ষা করতে পারলে সেই মানুষই বাঁচতে পারে। যুধিষ্ঠির এবং অন্যান্য পাণ্ডব ভাইয়েরা ভূত দেখার মতো চমকে তাকালেন তীরভূমিস্থিত অজ্ঞাত পরিচয় মানুষটির দিকে। নিমেষের মধ্যে অন্তত সকলেই বুঝে ফেললেন এই লোকটি পাণ্ডবদের হিতৈষী, কারণ এই কথাটি যে বলা হলো এটা বিদুরের কথা। তিনি ম্লেচ্ছ ভাষায় যুধিষ্ঠিরকে এই কথা বলে যতুগৃহের আগুনের সংকেত দিয়েছিলেন।
ঠিক এই কথাটির সংকেত জানিয়ে বিদুরের পাঠানো সেই খনক পাণ্ডবদের কার্যোদ্ধার করেছিলেন। এখন আবারও সেই সংকেত শব্দ উচ্চারিত হওয়ায় পাণ্ডব ভাইয়েরা জননী কুন্তিকে নিয়ে জল থেকে উঠে এলেন। গায়ের ভিজে কাপড় গায়েই শুকোতে লাগলো। মহাভারতের কথা অমৃত সমান। প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,00,000 জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। অপরিচিত ব্যক্তি জানালো, আমাকে এখানে পাঠিয়েছেন মহামতি বিদুর। তাঁরই দেওয়া সংকেত আমি আপনাদের সামনে উচ্চারণ করেছি, অতএব আমাকে বিশ্বস্ত বলে জানবেন। পাণ্ডবদের অবিশ্বাস করার কোনো কারণই রইল না। অপরিচিত ব্যক্তি ততক্ষণে কথঞ্চিত দূরে বাঁধা একটি নৌকার দিকে পাণ্ডবদের দৃষ্টি আকর্ষণ করল। সে বলল, এই নৌকাখানির গতিবেগ অন্য সাধারণ নৌকার চেয়ে অনেক বেশি, ছেড়ে দিলে হাওয়ার বেগে চলবে। আরও একটা কথা, নদীর মধ্যে জোরে হাওয়া উঠলেও কোনো ভয় নেই এই নৌকায়। এই নৌকার মধ্যে এক আজব কল লাগানো আছে, পাল তুলে দিলে সব রকম বেগ সহ্য করে নৌকা উড়ে চলবে মনের গতিতে। বিদুর বিশেষ কারিগর দিয়ে এই নৌকা নির্মাণ করিয়েছিলেন এবং দুর্যোধন ধৃতরাষ্ট্ররা যাতে এই নির্মাণ বৃত্তান্ত জানতে না পারেন তার জন্য গঙ্গার তীরভূমিতেই এই নৌকা বানিয়ে ধীবর চালক সহ একটি বিশ্বস্ত লোক দিয়ে বিদুর এই নৌকা আগেই পাঠিয়ে দেন সে বনের মধ্যে, যেখানে পাণ্ডবরা সুড়ঙ্গ পথ থেকে বেরিয়ে গঙ্গা পার হবার চেষ্টা করবেন। পাণ্ডবেরা আর কোনো দ্বিধা করলেন না। যাঁরা এই রাত্রিবেলা সাঁতরে নদী পার হবার জন্য জলে ডুব দিয়ে দেখছিলেন, তাঁরা হাতের সামনে এমন একখানি অসাধারণ সুন্দর পাল তোলা নৌকো দেখে আর দ্বিধা করলেন না। অপরিচিত ব্যক্তির সমস্ত কথা বিশ্বাস করে তাঁরা নৌকায় উঠলেন। কল্যাণকারী বিদুরকে শতবার মনে মনে প্রণাম জানিয়ে পাণ্ডবরা জননী কুন্তিকে নিয়ে পতাকিনী নৌকায় আরোহণ করলেন। জাহ্নবীর অনুকূল স্রোত, ধীবর চালকদের হাতের জোর আর অনুকূল বায়ুতে পাণ্ডবরা গঙ্গা পার হলেন খুব তাড়াতাড়ি। গঙ্গা পার হওয়ার সঙ্গে সঙ্গে অজানা এক ভাগ্য নদী যেন পার হয়ে এলেন পাণ্ডবরা। তখনও রাতের আঁধার কাটেনি, সূর্য ওঠার দেরি আছে। পাণ্ডবরা এখন বারণাবত থেকে অনেক দূরে। পাণ্ডবরা যখন নৌকা থেকে নামলেন পরপারে, তখন বিদুরের পাঠানো সেই বিশ্বস্ত লোকটি হাত জোর করে পাণ্ডবদের বলল, মহামতি বিদুর আপনাদের মস্তকাঘ্রাণ করে স্নেহালিঙ্গন জানিয়ে বলছেন, তোমাদের যাবার পথ সুস্থ এবং নির্বিঘ্ন হোক। লোকটি নিজে পাণ্ডবদের জয় ঘোষ উচ্চারণ করে আশীর্বাদ জানিয়ে সেই নৌকা নিয়ে রওনা দিলে বিদুরের নির্দিষ্ট পথে। রাতের আঁধারে নক্ষত্রের দিক সংকেতে পাণ্ডব ভাইরা জননী কুন্তির সঙ্গে পথ চলতে লাগলেন। নক্ষত্রের ইশারায় বোঝা গেল তাঁরাও দক্ষিণ দিকে চলেছেন। দক্ষিণ কথাটির সাধারণ অর্থ অনুকূল। এতদিন শত্রুপুরীতে যতুগৃহের মধ্যে ভয়ে ভয়ে কাটিয়ে এক রাত্রির মধ্যে পাণ্ডবরা যেখানে এসে পড়লেন সেটা গভীর অরণ্যানী হলেও এই জায়গাটি অন্তত তাঁদের অনুকূল চলার পথ বটে। অতএব সব দিক থেকেই পাণ্ডবদের যাত্রা দিক সুদক্ষিণ। পাণ্ডবরা যতুগৃহের আগুনে দগ্ধ হয়ে গেছেন এই খবর দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। বারণাবতের জনপদবাসীরা এই ঘটনায় মহারাজ ধৃতরাষ্ট্রের ওপর ক্ষিপ্ত হয়েই ছিল। জনপদের পদস্থ ব্যক্তিরা আগে যেমনটি বলেছিলেন সেই রকম কড়াভাবে না হলেও হস্তিনাপুরে খবর পাঠিয়ে জানালেন পাণ্ডবরা তাঁদের জননী কুন্তির সঙ্গে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন অমাত্য পুরোচন। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে নির্বাসিত করে রাখতে চেয়েছিলেন বটে, কিন্তু এতটা তিনি আশঙ্কা করেননি। দুর্যোধন অমাত্য পুরোচনকে কাজে লাগিয়ে যতুগৃহ বানানোর ব্যবস্থা করেছেন এবং তাতেই এই অগ্নিকাণ্ড ঘটেছে, এ কথা কারো অজানা রইল না। উচ্চস্তরের কূটনীতিকরা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যাকে কাজে লাগান তাকে তাঁরা নির্দ্বিধায় মেরে ফেলেন, কারণ তাতে সাক্ষী প্রমাণ লুপ্ত হয়ে যায়। অমাত্য পুরোচনের মৃত্যু রহস্যজনক হলেও এইভাবেই জনগণের হৃদয়ে ব্যাখ্যাত হয়েছে বলেই মনে হয়। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের মৃত্যু চাননি। তিনি চাননি যে তাঁর ছোট ভাই পাণ্ডুর বিধবা পত্নী কুন্তি এইভাবে অপমৃত্যু বরণ করুন। অতএব পাণ্ডবদের মৃত্যুতে ধৃতরাষ্ট্রের যথেষ্ট কষ্ট হলো এবং তিনি বহুতর বিলাপ করলেন। তিনি এমনও বললেন, আজকেই আসলে আমার ভাই পাণ্ডু মারা গেলেন। তাঁর বংশগৌরব পাণ্ডবরা এবং তাঁর বিধবা পত্নী কুন্তি মারা যাওয়ায়
আজকেই বাস্তবে পাণ্ডু মারা গেলেন। পাণ্ডবদের এই কষ্টকর মৃত্যু সংবাদ শ্রবণ করে ধৃতরাষ্ট্র বিশ্বস্ত পুরুষদের আদেশ দিলেন বারণাবতে যাবার জন্য। কুলোচিত নিয়ম অনুসারে পাণ্ডবদের অন্তিম সংস্কার সম্পন্ন করার জন্য আদেশ দিলেন ধৃতরাষ্ট্র। কুন্তী এবং পাণ্ডবদের শ্রাদ্ধ শান্তির জন্য তথা কৌরব কুলের মঙ্গলের জন্য যেসব মাঙ্গলিক কাজ তাঁর নিজের তথা কৌরবদের সম্পন্ন করার কথা, তার জন্য বিশেষ অর্থ মঞ্জুর করা হলো রাজকোষ থেকে। রাজাদেশের পর ধৃতরাষ্ট্র তাঁর পুত্রদের নিয়ে পাণ্ডবদের উদ্দেশ্যে তর্পণ করার জন্য গঙ্গার দিকে যাত্রা করলেন। তাদের বেশবাস অশৌচ পালনরত মানুষের মতো, মাথায় উষ্ণিস নেই, গায়ে রাজোচিত অলঙ্কার নেই, পরনে একটিমাত্র বস্ত্র। ধৃতরাষ্ট্র এবং কৌরবদের সঙ্গে গঙ্গায় উপস্থিত হলেন আর দুজন, ভীষ্ম এবং বিদুর। গঙ্গায় জলতর্পণের পর কৌরব কুলের অনেকের মুখেই রোদন বিকার শোনা গেল। হস্তিনাপুরের পুরবাসীরাও যথেষ্ট রোদন করতে লাগলো। কেউ যুধিষ্ঠিরের নাম ধরে, কেউ ভীম অর্জুনের, কেউ বা নকুল সহদেবের নাম করেও কাঁদতে লাগলেন। কুন্তির উদ্দেশ্যেও তাঁদের অনেকের শোকাবেগ উচ্ছ্বলিত হলো। সকলে কাঁদলেন, ধৃতরাষ্ট্র কাঁদলেন, ভীষ্ম কাঁদলেন, সকলেই কাঁদলেন, কিন্তু সকলের সঙ্গে গলা মিলিয়ে একজনই শুধু সাভিনয়ে অল্প অল্প কাঁদলেন, তিনি বিদুর। কারণ তিনি সর্বশেষ খবরটি জানেন যে পাণ্ডবেরা যতুগৃহের আগুন থেকে বেঁচে গঙ্গার পরপারে চলে গেছেন। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা দ্বাদশাধিকশতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।